নমস্কার, আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুদিন পরে উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব, আর তার ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন লখনৌয়ে এবং সেখানে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পাশে নিয়ে তিনি যৌথ সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানে মুলায়ম সিং যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের গলাতে যেমন উত্তরপ্রদেশে বিজেপিকে পরাস্ত করার ডাক, আবার একই সঙ্গে নজর 2024-এও। এসব নিয়ে আলোচনা করবো আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে সরাসরি আপনার রায় অনুষ্ঠানে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুদীপ্ত গুহ, রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক মনোজিৎ মণ্ডল, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র সিপিআইএমের পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি এবং কংগ্রেসের পক্ষ থেকে সৌম্যজিৎ আইচ রায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুরুতে আপনাদের দেখাবো এই বৃহস্পতিবার ভোট শুরু উত্তরপ্রদেশে, দুদিন আগে লখনৌতে একই মঞ্চে অখিলেশ মমতা। अगर ये राज्य से बीजेपी गया तो बीजेपी देश से गया। উত্তরপ্রদেশে ভোট শুরুর আগে লখনৌতে এক মঞ্চে মমতা অখিলেশ, পরে বেশ কিছুক্ষণ মুখোমুখি আলোচনা। উত্তরপ্রদেশবাসীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, देश को अगर बीजेपी से बचाना है तो हमारा जो भाई इधर में लड़ाई करता है अखिलेश यादव, उसको सपोर्ट करना। উত্তরপ্রদেশের ভোটে প্রার্থী না দিয়ে অখিলেশকে সমর্থন করছে তৃণমূল। অখিলেশের পাশে থাকার বার্তা দিতেই লখনৌয়ে সভা করার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার এই সভা থেকে মমতার বার্তা, और यूपी से अगर आप हटा दो तो देश से हम हटा देंगे। উত্তরপ্রদেশকে কেন্দ্র করেই 24-এর লড়াই। জাতীয় রাজনীতির অঙ্ক মেনেই এগোনোর বার্তা দিলেন মমতা অখিলেশ। আঞ্চলিক দলগুলোর জোটে গুরুত্ব দিয়েই তৈরি কৌশল। यूपी बंगाल एक हो जाएंगे और सारे स्टेट, देखो ऑल रीजनल पार्टी मिलके हम लोग दिल्ली से बीजेपी के हटाएंगे। ये हमारा वादा है, वादा है, वादा है। और कुछ लोग तो है जो बसंतों में कोकिल आता है ना, कुहू कुहू करते हैं, ভোট কাট के भाग जाता। গঙ্গায় দেহ ভাষা থেকে মহিলা ক্ষমতায়ন। অখিলেশের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ও বিজেপিকে একের পর এক নিশানা তৃণমূল নেত্রী। आपका पता नहीं है कोविड का टाइम में कितना माइग्रेंट वर्कर रास्ता में मर चुका। कैसे हम भूले वो दिन? पहले तो माफी मांगो, उसका बाद वोट मांगो। हाथरस में क्या हुआ था इतिहास कभी नहीं क्षमा करेंगे। বাংলায় বিধানসভা ভোটে মমতাকে সমর্থন জানিয়েছিলেন অখিলেশ। সমাজবাদী সাংসদ জয়া বচ্চনকেও রাজ্যে পাঠান। মঙ্গলবার সভাতেও ছিলেন জয়া। রাজনৈতিক মহলের বড় অংশের বক্তব্য শুধু অখিলেশের সমর্থনে প্রচার নয়, পরিবর্তিত পরিস্থিতিতে আলাদা তাৎপর্য পাচ্ছে মমতার লখনৌ সফর। 19-এর পর প্রথমবার এক মঞ্চে দুই বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা। অখিলেশকে পাশে নিয়ে আঞ্চলিক দলগুলোকে জোট বার্তা মমতার। উত্তরপ্রদেশে যাই হোক, লোকসভা ভোটের দিকে রাজনীতির এই অভিমুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত তাঁদের। একই সঙ্গে তারা মনে করাচ্ছেন বিরোধী জোটের উল্টো দিকটাও সমান গুরুত্বপূর্ণ। কংগ্রেস বহুজন সমাজ পার্টির তরফে কোনো সাড়া নেই। উত্তরপ্রদেশে গত 4 বিধানসভা ভোটে গড়ে কমপক্ষে 18% ভোট বিএসপি। সব দল একসঙ্গে না এলে ভোট কাটাকাটি নিশ্চিত। দিল্লির ক্ষমতার তখ্ত লখনৌ দিয়েই যায়। রাজনীতির এই প্রবাদকে সঙ্গী করেই চলছে অঙ্ক কষা। লখনৌতে মমতা অখিলেশের যৌথ প্রচারেও সেই কৌশল স্পষ্ট বলেই মত রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এরকম একটা ঘটনা প্রবাহের মধ্যেই আমরা দেখলাম যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখার সময় কংগ্রেসকে বারংবার নিশানা করলেন। এতবারই নিশানা করলেন যে অনেকে প্রশ্ন করছেন যে তাহলে কি কোথাও কংগ্রেসই যে প্রতিপক্ষ সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। আর তার সঙ্গে এটা কি শুধুই কোইন্সিডেন্টাল? আমি সেই প্রসঙ্গেও যাব, তার আগে আমি সৌম্যদার কাছে আছি। সৌম্যদা, আজকে আমরা লখনৌয়ে যে চিত্র দেখলাম, আমরা বিজেপি বিরোধী জোটের কথা বারংবার শুনে থাকি। আমরা দেখেছি 2019-এর ভোটের আগেও ব্রিগেডে বহু সমস্ত শক্তিশালী যে অবিজেপি দল তাদের নেতারা এসে এখানে বিজেপিকে হটানোর ডাক দিয়েছিলেন। তারপর সেভাবে কিছুই কার্যকর হয়নি। আজকের আমরা যে ছবি দেখলাম, এটা কি বলা যেতে পারে যে বিজেপি বিরোধী ঐক্যের, বিজেপি বিরোধী শক্তির ভিত্তিপ্রস্তর স্থাপন? না, এটা টু আর্লি টু কমেন্টস, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে গেছেন। বিজেপি বিরোধী ভোট ভাগ করবেন কি করবেন না সেটা তো উনি জানেন। এখন ওখানে গিয়ে অখিলেশকে সমর্থন করা, অখিলেশের কতটা লাভ হবে বলতে পারবো না, কিন্তু সমাজবাদী পার্টি কতটা লাভ হবে বলতে পারবো না। কিন্তু সারা ভারত দেখাতে চাইছেন যে আমি তোমাদের, সমাজবাদী পার্টি তো মনে করছে নিশ্চয়ই যে লাভ হবে, যে কারণেই আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদরে আহ্বান জানিয়েছেন অখিলেশ যাদব এবং তিনি
প্রেস কনফারেন্স করেছেন যৌথভাবে। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বিধানসভা নির্বাচনে লড়ছে তখন জয়া বচ্চন এসেছিলেন হ্যাঁ, সলিডারিটি দেখা। ব্যাপারটা হচ্ছে কি পরিষ্কার, উনি এখন অখিলেশ যাদবের একটা ভালো পজিশন আছে, তো তার পাশে গিয়ে একটুখানি দাঁড়িয়ে যদি ছবি তুলে বিজেপি বিরোধী মুখটা একটু দেখানো যায় আর কি। আসলে কেউ বিশ্বাস করছে না, কেউ নিচ্ছেন না। 213টা আসন বিজেপি নিচ্ছে না। যে ইলেকশনটাকে নরেন্দ্র মোদী অমিত শাহ প্রায় তাদের লড়াই করে ফেলেছিলেন, সেই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে 213টা আসন ছিনিয়ে নেওয়ার পর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন হয় যে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের পাশে দাঁড়িয়ে বিজেপি বিরোধী ফেস হয়ে ওঠার চেষ্টা? 5টা রাজ্যে কিছুদিন আগেও 5টা রাজ্যে তৃণমূল কংগ্রেস বলল যে আমরাই প্রধান বিরোধী মুখ, আমরা একাই করে নেব, কাউকে লাগবে না, আমরা যেখানে ফুটস্টেপ ফেলবো, আমরা জিতবো, বিজেপিকে হারাতে আমরা সক্ষম। তাহলে এই সক্ষমতা কোথায় গেল? তাহলে তাকে এখন স্ক্র্যাচে ভর করতে হচ্ছে, এখন মনে করতে হচ্ছে যে বিরোধী আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিতে হবে। তার মধ্যে ইন্টেনশনের মধ্যেই বোঝা যায় যে তুমি এখন অখিলেশ যাদব বেটার পজিশনে আছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, সেখানে গিয়ে একটু পাশে দাঁড়িয়ে ছবি তুলে যদি একটুখানি ক্রেডেনশিয়াল নেওয়া যায়। এছাড়া আছে সিম্পলি আ পলিটিক্যাল ট্যুরিজম। যদি সেরকমই পলিটিক্যাল ট্যুরিজম মনোজিৎ, তাহলে দাঁড়াতেই পারতেন ওখানে গিয়ে কয়েকটা সিটে মনোজিৎ বাবু, পলিটিক্যাল ট্যুরিজম সৌম্য আইচ রায়ের দাবি। সৌম্যদা আমার বন্ধু, সৌম্যদার কথার পলিটিক্যাল উত্তর আমাকে দিতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অখিলেশ যাদবের পাশে বসে ছবি তুলতে হবে, এই ভাবনাটা যদি সৌম্য ভাবে, তার মানে গত 40 বছরে ভারতবর্ষের রাজনীতির ইতিহাস সম্পর্কে সৌম্যর জ্ঞান খুব কম। আমি সেটা বিশ্বাস করি না, নিশ্চয়ই জ্ঞান আছে, ডেলিবারেটলি এটা বলতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে লড়েছেন 84 সাল থেকে, সেটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। তা যদি না হতো, বারবার করে সোনিয়া গান্ধী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ডাকতেন না বাড়িতে? এই প্রসঙ্গে যাচ্ছে না, ওনাকে বলতে হচ্ছে, এটা বলছেন। দেখুন, পরিষ্কার কথা, তৃণমূলের এটা একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি থাকতে উনি যেটাকে ক্রাচ বলছেন, এটা একটা স্ট্র্যাটেজি। বিজেপিকে যে কোনো মূল্যে যে কোনো রাজ্য থেকে হাঁটানো আমাদের কর্ম। এটা কথায় আছে, উত্তরপ্রদেশ যার ভারতবর্ষ তার। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটাই খুব পরিষ্কারভাবে বলেছেন। এই ইলেকশনে আমরা যেটা আশা করছি, অখিলেশ যদি 300-র কাছাকাছি সিট পায় বা মেজরিটি পায়, তাহলে 2024-এ ডেফিনেটলি ইট উইল বি এ সিরিয়াস বুস্ট ফর তৃণমূল কংগ্রেস অ্যান্ড ফর দ্য এন্টায়ার অপোজিশন ফোর্স ইন দ্য কান্ট্রি। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সেটাকে ওনারা এভাবে দেখবেন, কিভাবে দেখবেন সেটা অন্য কথা। আচ্ছা, ত্রিপুরাতে তো 4 মাসে প্রমাণ করা হয়েছে তৃণমূল কংগ্রেস কি করতে পারে। আপনি তো 3 মাস আগে দেখেছেন, ত্রিপুরাতে গিয়ে 3 মাসে অভিষেক ব্যানার্জি আর কতগুলো বাচ্চা ছেলে মেয়ে, যারা আমার প্রায় ছাত্রের মতো, তাদেরকে মারা হলো। আপনারা তখন বাড়িতে বসেছিলেন কংগ্রেসের ওখানে, সেখানে গিয়ে তো দেখানো হয়েছে কিভাবে 20-22% ভোট পাওয়া যায়। কিন্তু সুদীপ রায় বর্মন তিনি তো কংগ্রেসে জয়েন করছেন। না, সে করুক না, তাতে অসুবিধা কিছু নেই। তো এদেরকে হঠাৎ করে একটু বেপথু হয়ে গেলেন। এদেরকে বাদ দিয়েও সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন যে সুদীপ রায় বর্মন তৃণমূল কংগ্রেসে জয়েন করবে। এদেরকে বাদ দিয়েও তৃণমূল দরকার নেই তো। এরকম দল বদল, একবার তৃণমূল কংগ্রেসে ছিল, তারপরে বিজেপিতে চলে গেল, তারপরে আবার কংগ্রেসে আসছে, এদের ক্রেডিবিলিটি কিছু থাকে না। তৃণমূলে দরকার নেই, আবার তৃণমূলে যায়, আবার দল বদল নিয়ে তৃণমূলের প্রতিনিধি কথা বলছে। আরে দাঁড়ান না, তৃণমূল আপনার চলে না। আপনার সময় আপনি কে বলছেন? এটা ওটা বিজেপি। আপনি বলবেন আপনার অধিকার নেই, নৈতিক অধিকার নেই দল বদল নিয়ে কথা বলা। আচ্ছা, আপনি তো আবার কংগ্রেস, আপনি তো ওখানে দেখছি উত্তরপ্রদেশে কয়েকটা সিট দিয়েছেন। আপনারা নাকি বামপন্থী বলেন, আপনি অখিলেশকে সমর্থন করলেন না কেন? দল বদল নিয়ে তৃণমূল কথা বলছে, আপনি বাকিটা বলুন। দল বদল নিয়ে বলবেন না, আপনারা দল বদল নিয়ে বলবেন না, বাকিটা বলুন। কেন? আপনার অধিকার নেই, নৈতিক অধিকার নেই। আরে কি মুশকিল, দল বদল নিয়ে কথা বলার নৈতিক অধিকার আপনি কংগ্রেসের সাথে ঢুকে গেলেন, কংগ্রেসকে বলতেন বুর্জুয়া। আরে বাবা, আপনি এত ইতিহাসে যাচ্ছেন কেন? আমি বলছি পুরো দলটা সিপিএম দলটা কংগ্রেসে ঢুকে গেল। কংগ্রেসকে আমরা কি বলতাম পরে আসবে? দল বদল নিয়ে আপনারা কি বলতেন? নেই। আরে বিজেপি ঘোরার পর কি দলটা তো পশ্চিম বাংলা থেকে উঠে গেছে, আপনি আবার কি বলবেন? ওই দেখুন, আপনাদের বদলটার করবেন কি? কংগ্রেসে ঢুকে গিয়ে আপনি বলছেন দল বদল করবে, এটা আপনার কি গল্প? আপনার গল্পটা মানুষ শুনতে না তো। আপনার তো দলেই নেই, আপনি তো বদল করবেন, দল থাকলে বদল করবেন। কংগ্রেস সিপিএম দলটাই তো উঠে গেছে। প্লিজ প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি না।
না, CPM সব্যসাচী, সব্যসাচী, বদল করবেন কি? সব্যসাচী, মনোজিৎ বাবু আসবো প্লিজ। আমি একটু সুদীপ্ত গুহর কাছে যাই। সুদীপ্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লখনৌয়ের মঞ্চ থেকে বললেন যে উন্নাও হাতরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া উচিত, যেভাবে গঙ্গায় লাশ ভেসে গেছে তার জন্য ক্ষমা চাওয়া উচিত, এবং বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে এই আসন্ন নির্বাচনে এবং 2024-এ দেশ থেকে উৎখাতের ডাক দিলেন তিনি। আপনাকে একটু স্মরণ করাই দিই যে যে সময় নির্ভয়া কাণ্ড হয়েছে দিল্লিতে, ঠিক সেই সময় এখানে কামদুনি, মধ্যমগ্রাম এবং গেদের 3টে ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওখানে ফাঁসি হয়েছে। আজকের দিনে এই 3টে কেসে কোনো রকম সাজা হয়নি। কোন মুখে উনি উন্নয়নের কথা বলেন? মানে পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থা প্রায় উঠে গেছে। পশ্চিমবঙ্গে ভোটের পর 50 জন মানুষকে খুন করা হয়েছে। প্রথম দিকে সরকার বলেছিল যে না, কোনো রকম ভায়োলেন্স হয়নি। আজকে সেই সরকার এই কথা বলে কি করে? দ্বিতীয় কথা বলি, উত্তরপ্রদেশে প্রথমে এদের একটা সিটও দেওয়া হয়নি। আমরা টিভিতে বেশ কয়েকবার বলেছিলাম যে একটা সিটও কেন তৃণমূলকে দিল না অখিলেশ যাদব। সেই শুনে বোধহয় কান্নাকাটি করেছেন, একটা হারা সিট বোধহয় দিয়েছে, 404-এর মধ্যে একটা মাত্র সিট দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে। এবার সেটাকে যদি জোট সঙ্গী বলেন তাহলে তো বলতে হবে উত্তরপ্রদেশে কানিমজিও জোট মমতা সঙ্গী। বন্দ্যোপাধ্যায় তো মোরাল সাপোর্টের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অখিলেশ যাদবকে তিনি ইনফ্যাক্ট কলকাতায় ফিরে এয়ারপোর্টে, তিনি যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলেন, তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করতে এসে তিনি বলছেন অখিলেশই জিতবে। শূন্য যেখানে যোগ করুন, বিয়োগ করুন, গুণ করুন, ভাগ করলে ইনফিনিটি হয়ে যায়, তো শূন্যই থাকে। তো এখানে উনি ওখানে গেলেন কি না গেলেন, মানে উনি কি বললেন কিছু যায় আসে না। আর অখিলেশ যাদব 50টা সিট পাবে, আমি আপনাকে বলছি মেরেকাটে। সুদীপ্ত বাবু, তৃণমূল কংগ্রেস তো উত্তরপ্রদেশে সিট পেতে বা সিট জিততে যায়নি। তিনি গেছেন 2024-এ গেছিলেন, কিন্তু 2024-এর বিজেপি বিরোধী ফোর্সের ভিতটা কি আজকে স্থাপন হলো? ওই 2019-এ যেরকম হয়েছিল, সবাই লুচি কচুরি এইসব খেয়ে চলে মনোজিৎ বাবু, খেয়ে তারপর আর কিছু করেননি। মনোজিৎ বাবু, 2019-এ যেরকম ভিত স্থাপন হয়েছিল, অর্থাৎ ব্রিগেডের কথা বলছেন নিশ্চয়ই? সুদীপ্ত বাবু, আপনি কি ব্রিগেডের কথা বলছেন? নিশ্চয়ই ব্রিগেড, তারপর খাওয়া দাওয়া হলো, লুচি আলুর দম এটসেট্রা, তারপর সব মিলে একদম অ্যাকশন কম। বলবেন না। আরে কি রে ভাই, আপনাকে ডাকেনি বলে আপনার রাগ হয়েছিল নাকি লুচি আলুর দম খেতে? আশ্চর্য কথা, বাঙালি লুচি আলুর দম খাবে না? আপনারা বাংলা দলের লোক আপনি ডাকবেননি, আমি কি করে ডাকবো? আপনি তো দলের লোক, আপনাকে ডাকেনি। আরে দূর ভাই, আপনি দলের লোক, আপনাকে ডাকেনি। আপনাকে লুচি আলুর দম খাই, লুচি আলুর দম খেলে আপনারা রাগ হয়ে গেল কেন? এত রাগ করছেন কেন? আপনাকে ডাকেনি, আপনি দলের লোক, অদ্ভুত আপনাদের কিন্তু আপনি দলের লোক, আপনাকে ডাকেনি। ওই দেখুন সিপিএম আর বিজেপি কি এক ভাগে বলছে, স্টুডিওতে প্রমাণ হচ্ছে সিপিএম আর বিজেপি, সিপিএম আর বিজেপি কেমন এক ভাগে কি কবে একে অপরের পরিপূরক। 42 বলে বিজেপি লোকে লোকে দেখছে কিন্তু বিজেপিতে না সৌরভবাবু তাও চুপ করে হাসছে। সিপিএম আর বিজেপি কিন্তু একই ভাবে একই ভাষায় কথা বলছে, দেখেন তো ভাষা তো পরে আপনার নেতা তৃণমূল না বিজেপি, আপনার নেতার কথা জিজ্ঞেস করছি। আরে আপনি তো লাফাচ্ছেন যাবেন না, শান্ত শান্ত আপনাকে তো শান্ত বলুন, আমাদের লাফাচ্ছেন কেন? আপনি তো কথা বলুন না, বিজেপিতে আছে আপনি এত উত্তেজনা কেন? ইলেকশন তো ইউপিতে হচ্ছে, আপনার দলে কি ইলেকশন বিজেপি তো ইউপিতে নেতা হচ্ছে। আরে আপনি এখনো কথা বলছেন এত ভালোভাবে, সেটা তো আমার খুব ভালো লাগছে। আপনার দলটাই তো নেই। আরে আমার দল আছে কি নেই সেটা তো মানুষ বলবে। আপনি আপনার দলটা দেখুন না, আপনার দল আছে, বলতেই পারছেন না আপনার দলের নেতা। আরে দাদা আপনার দলটার নামটা বলুন না, একটু বলুন সেটা, দলটার নাম বলুন না আগে আপনার দলটা বলুন। আপনার দল, আমার দল তৃণমূল কংগ্রেস, আমার দল তৃণমূল কংগ্রেস, আপনার দলের নামটা বলুন না। কবে থেকে আরে আপনার দলের নামটা বলুন না, হ্যাঁ বা নয় বলুন। আপনার দলের নামটা বলুন না, আপনার দলের নেতার নাম বলছি, আপনার দলের প্রাক্তন জেনারেল সেক্রেটারি নাম বলছি। আপনার দলের নামটা বলুন না, আপনার দলের নামটাই তো নেই। আপনি যদি এটা বলতে পারেন আপনার দল আবার কি? আপনার দল আপনাকে রিকগনাইজ করে না, আপনি সমর্থক হিসেবে এসেছেন। আপনার নেত্রী গুরুত্ব দেবেন, বন্ধু না আপনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গুরুত্ব দেবেন। সব্যসাচী এক সেকেন্ড, কিন্তু আপনার সব্যসাচী এটা বন্ধু বিজেপি আপনাকে সাপোর্ট করছে, আরে আপনি একা আপনার পাচ্ছেন না শুনুন না, বলে। আপনার নেতা নেত্রী আপনাকে কেউ সাপোর্ট করবেন, আগে বলুন মুকুল রায় তৃণমূলে না বিজেপিতে? পারছেন না বলতে। না প্লিজ, এটা ভিন্ন প্রসঙ্গ, এটা ভিন্ন প্রসঙ্গ না প্লিজ। সব্যসাচী আজকে আমরা ন্যাশনাল পার্সপেক্টিভ আলোচনা করছি। এক সেকেন্ড, আপনার কোন দিকে গেলে সুবিধা হবে? বিজেপিতে না তৃণমূলে, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় ন্যাশনাল না, না, পার্সপেক্টিভে। ওনার কোন দিকে গেলে আসুন সুবিধা ন্যাশনাল হবে? পার্সপেক্টিভ। এক সেকেন্ড, perspective-এ কোন মমতা national বন্দ্যোপাধ্যায় general secretary আজকে কথা বলছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় লখনৌ যাত্রা, অখিলেশ যাদব তার সঙ্গে এক মঞ্চে থেকে একসঙ্গে সাংবাদিক বৈঠক করা, ন্যাশনাল পলিটিক্সে এর যে রামিফিকেশন সেটা অস্বীকার করতে পারেন, ডিনাই দেখুন করতে দেখুন পারেন? দেখুন আমি বলছি বিজেপি বিরোধী জোট যদি সক্রিয় হয়, যদি শক্তিশালী হয়, আমরা যে কথাটা পরিষ্কার বলছি, বিজেপি দেশের সামনে সবচেয়ে বড় বিপদ, তাকে দুর্বল করতে হবে, তাকে হারাতে হবে। আপনারা কোথায় যাবেন?
আমরা বিজেপি বিরোধী লড়াইয়ে আমরাই ছিলাম। এই যে আবার লেসার ইভিল গ্রেটার ইভিলে যাচ্ছেন কেন? জিজ্ঞাসা করুন না। গ্রেটার ইভিল লেসার ইভিলে ঢুকছেন কেন? আমি একটি ঘটনার কথা উল্লেখ করব। এই উত্তরপ্রদেশে যেদিনকে গ্রেটার ইভিল লেসার ইভিলে আমরা ঘুরে নেই, আমাদের স্ট্যান্ড কনস্ট্যান্টলি বিজেপি বিরোধী থেকেছে। যারা বিজেপির সাথে সরকার করে, বিজেপির সরকারের মন্ত্রী হয়ে, কখনো দপ্তরবিহীন মন্ত্রী হয়ে, কখনো কয়লা মন্ত্রী হয়ে বিজেপির হাত ধরে বিজেপিকে ফ্রন্টে এনে খেলে পশ্চিমবাংলা বিজেপিকে ঢুকিয়েছেন, তারা গিয়ে বিজেপি বিরোধী কথা বলতে এটা মানতে হবে না। আপনি তো জানেন, আপনি তো একজনকে প্রশ্নও করেছেন, আমি সেদিনকে দেখলাম যে বিমানবাবু কোনোদিন অমিত শাহর বিরুদ্ধে কথা বলেন? আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন আরএসএস এর বিরুদ্ধে কথা বলতে পারবেন? বলতে পারবেন না। কারণ ভারতের রাজনীতিতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিপদ, সবচাইতে বড় বিপদ শুধু বিজেপি নয়, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি। বিজেপি আরএসএস এর রাজনৈতিক মুখ, তাকে পরাস্ত করাটা প্রয়োজন, তার জন্য আরএসএস কে দুর্বল করা প্রয়োজন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, আজ গোয়াতে যাচ্ছেন, আজকে ত্রিপুরা নিয়ে উনি কথা বললেন একটু আগে, কত পার্সেন্ট ভোট পেয়েছেন। আজকে গোয়া ত্রিপুরাতে তারা কন্টেস্ট করতে পারেন, উত্তরপ্রদেশে গিয়ে কন্টেস্ট করতে পারেন না। আজকে গুজরাটে যাচ্ছেন না। আপনি যে সাক্ষাৎকারের কথা বললেন সেটাতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উত্তর দিয়ে দিয়েছেন। কি উত্তর দিয়েছেন? আরএসএস এর বিরুদ্ধে উনি কি বলেছেন? আরএসএস এর বিরুদ্ধে গোয়া ত্রিপুরা প্রসঙ্গ উনি উত্তর দিয়েছেন। আরএসএস এর বিরুদ্ধে কি বলেছেন? আরএসএস এর ন্যারেটিভটা কি এই মুহূর্তে? অর্থাৎ মনোজিৎ বাবু, তৃণমূল কংগ্রেসের এই বিজেপি বিরোধিতায় কতটা সিনসিয়ারিটি রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন সব্যসাচী। না, এই প্রশ্নটা কি উত্তর দেওয়া দরকার আছে? অবশ্যই আছে। আচ্ছা, আপনি কথা বলতে দেন না কেন? আপনি কথা বলতে দেন না কেন? আপনার ক্রেডিবিলিটি বাড়ছে না। আচ্ছা, এই মৌপিয়া দেবী, এই ভদ্রলোককে একটু থামান। থামাতে পারবেন নাকি? বাইরে মানে আপনি অবস্থানি করবেন নাকি? তাহলে চুপ করে বসে থাকবো আমি, আর কি করবো বলুন? আরে আপনি বলুন। আপনার তো মানুষের সমর্থন নেই, আপনার গলার জোর আছে, আপনার কথার জোর নেই। দেখেছেন দেখেছেন আপনি বলতে পারছেন কথা বলে তৃণমূলে না বিজেপি সব্যসাচী কনভিন্স করতে দাও। কনভিন্স করতে পারলেন কিনা সেটা পরের কথা বলুন, গলা নয়, গলাটা নামিয়ে কথাটা ঠিক করুন। আমি তো একটা প্রশ্ন করেছিলাম, তার উত্তরটা হ্যাঁ বা নাই হয়। মুকুল রায় তৃণমূলে না বিজেপিতে, এটাই বলতে পারলেন। আপনি বোধহয় ওকালতি করেন, আমি হ্যাঁ না উত্তর দেব না। প্রথম পয়েন্টটাই তো কনভিন্স করতে পারলেন না, পরেরটা কি করে করবেন? আরে কনভিন্স কি করে করব? আপনি তো সবকিছু তো ইনভিনসিবল করে নিজেকে রেখে দিয়েছেন, যে কাউকে বলতে দেবেন না। করুন না দাদা। আচ্ছা বলুন, আপনি বলুন। দেখেছেন, একটা কথা বলতে দিচ্ছি। বলুন। আসুন তো কিছু পাননি, একটু ঠান্ডা মাথায় থাকুন। বলুন না। ঠান্ডা আমার মাথা আছে, আপনি মাথা ঠান্ডা করে বলুন। দেখুন, প্রশ্নটা হচ্ছে যে এই যে উনি বললেন যে আরএসএস এর বিরোধিতা করা হচ্ছে কিনা, বা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতা করে কিনা, সারা দেশ এমনকি বিশ্বের লোক বুঝতে পারছে যে নরেন্দ্র মোদীর যদি কন্টেন্ডার চ্যালেঞ্জার কেউ হয় এই মুহূর্তে ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সাহেব নিজে সেটা বুঝতে পেরেছেন। আপনি খুব প্রসঙ্গক্রমে বলেছেন যে গতকালকে দুদিন ধরে শুধু রাহুল গান্ধীকে নিয়ে রাজ্যসভায় মোদীর যে জবাবি বক্তৃতা, প্রধানমন্ত্রীর যে জবাবি বক্তৃতা, তাতে 90 মিনিটের ভাষণে 39 বার কংগ্রেসের নাম করেছেন নরেন্দ্র মোদী। সেটাই তো বলছি, তৃণমূল কংগ্রেসের নাম করেছেন। এটাই তো বলছি, তার কারণ নাম করেছেন। শুনুন, মোদী বাবুর মতো ম্যাকিয়াভেলিয়ান পলিটিশিয়ান ভারতবর্ষে ইদানিংকালে তো খুব কম জন্মেছেন। উনি যেটা পরিষ্কার করে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু চ্যালেঞ্জার, একটা ডেড হর্সকে ফ্লগ করছেন, যেটা সবাই জানে। এটাই দেখাবো প্রধানমন্ত্রীর জবাবি বক্তৃতা 90 মিনিটের ভাষণে কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী, 39 বার কংগ্রেসের নাম করলেন, 17টি ঘটনায় কাঠগড়ায় তুললেন। দেখুন। রাষ্ট্রপতির বক্তৃতার উপর জবাবি ভাষণ, মোদীর মুখে বারবার কংগ্রেস প্রসঙ্গ। अगर महात्मा गांधी की इच्छा के अनुसार कांग्रेस न होती तो क्या होता? लोकतंत्र परिवारवाद से मुक्त होता। भारत विदेशी चश्मे के बजाय स्वदेशी संकल्पों के रास्ते पर चलता। अगर कांग्रेस न होती तो इमरजेंसी का कलंक न होता। अगर कांग्रेस न होती तो दशकों तक करप्शन को संस्थागत बनाकर नहीं रखा जाता। अगर कांग्रेस न होती तो जातिवाद और क्षेत्रवाद की खाई इतनी गहरी न होती। প্রধানমন্ত্রীর বার্তা এলো পাঞ্জাব থেকে কাশ্মীরে কংগ্রেসের ভূমিকার প্রসঙ্গ।
अगर कांग्रेस न होती तो सिखों का नरसंहार न होता, सालों साल पंजाब आतंकी आग में न जलता। अगर कांग्रेस न होती तो कश्मीर के पंडितों को कश्मीर छोड़ने की नौबत न आती। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ খুঁটিয়ে শুনে স্পষ্ট, ভাষণে 39 বার কংগ্রেস প্রসঙ্গ, 13টি ঘটনায় কংগ্রেসকে নিশানা। जब पार्टी में भी कोई एक परिवार सर्वोपरि हो जाता है तो सबसे पहली कैजुअलिटी टैलेंट की होती है। কংগ্রেসের অভিযোগ, অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে কংগ্রেসকে আক্রমণ করেই বাঁচার চেষ্টা। उसका उत्तर देने के बजाय उन्होंने सिर्फ कांग्रेस पार्टी को टारगेट किया। अरे सदन में तो हर पार्टी के लोग होते हैं, हर विचार के होते हैं। তবে অঙ্কটা এত সহজ রাজনৈতিক মহল সেটা মনে করছে না। উত্তরপ্রদেশ ভোটের দিকে তাকেই আক্রমণ এমনও নয়, কেননা উত্তরপ্রদেশে কংগ্রেস অত্যন্ত দুর্বল। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশেরই বক্তব্য, রাজ্যসভার মঞ্চকে ব্যবহার করে এই আসলে অনেকগুলো পাখি মারার চেষ্টা। কংগ্রেসকে প্রধান প্রতিপক্ষ হিসেবে তুলে ধরা, কংগ্রেসকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক দলগুলোকে বার্তা, কংগ্রেসকে যথাসম্ভব সঙ্গীহীন করা। গোটা বক্তৃতায় দুবার মাত্র অন্য দলের নাম উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী, একবার টেনেছেন বাংলার প্রসঙ্গ। মোদীর বক্তৃতা শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কংগ্রেস নো ওয়্যার টু এভরিওয়্যার। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের দাবি, 24 লোকসভা ভোটে কংগ্রেসকেই প্রধান প্রতিপক্ষ চাইছেন নরেন্দ্র মোদীরা। তাঁদের অঙ্ক সহজ, সময়ের সঙ্গে সঙ্গে বিজেপির সমর্থন কমতে পারে, তখন কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। পরিস্থিতি অনুকূল হলে মুখ ছাড়াই ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত রয়েছে। লোকসভায় কংগ্রেস হারলে আরও কিছুদিন স্বস্তিতে বিজেপি। বিভিন্ন মঞ্চ থেকে কংগ্রেসকে তোপ দাগছেন তৃণমূল নেত্রী। অন্য কয়েকটি বিজেপি বিরোধী দলও কংগ্রেসের ভূমিকা নিয়ে সরব। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। এই দুঃসময়ে এতটা গুরুত্ব দেওয়ার জন্য কি নরেন্দ্র মোদীর জন্য একটা থ্যাংক ইউ মেল যাবে না? 10 নম্বর জনপদ থেকে ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শুভময়দার কাছে আসবো। শুভময়দা, কাকতালীয়ভাবে হলো যেটা আমরা দেখতে পেলাম যে যেদিন দাঁড়িয়ে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করছেন লখনৌয়ের মঞ্চ থেকে, সেই দিন রাজ্যসভায় জবাবি ভাষণে 39 বার কংগ্রেসের নাম করে সমালোচনা করলেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই যারা পরিসংখ্যানবিদ তারা ইতিমধ্যেই দেখতে শুরু করেছেন যে সাম্প্রতিক অতীতে এতবার কংগ্রেসের নাম নিয়ে আক্রমণ রয়েছে কিনা। তো আপনার কি মনে হয় যে নিছকই কাকতালীয়, নাকি অত্যন্ত সুকৌশলে আসলে কংগ্রেসকে সামনে মূল প্রতিপক্ষ হিসেবে একটা প্রতিষ্ঠা করে একটা ছায়াযুদ্ধের প্রস্তুতি শুরু করে দিলেন নরেন্দ্র মোদী? হ্যাঁ, দেখুন, মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু কাক এবং তালের সম্পর্ক নেই। এখানে বিষয়টার আমি একটি রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, ভুল হতেই পারে, সব রাজনৈতিক ব্যাখ্যা তো ঠিক হয় না। উত্তরপ্রদেশ ভোটের এই মুহূর্তে যে ধরনের ভোটের পরিসংখ্যান, তাতে 40% সামান্য উপরে আছে বিজেপি, আর 35% কাছাকাছি আছে অখিলেশ যাদবের সমাজবাদী দল। ভোটের যে সমীক্ষা, আসনের সমীক্ষা মেলে না, কারণ ভোট থেকে আসনের সম্পর্ক অসরল রৈখিক, কিন্তু ভোটের সমীক্ষায় কিন্তু এই দুটো জিনিস বেশ কাছাকাছি চলে এসছে। এবার দেখুন, একটা উচ্চ বর্ণের এবং কিছু নির্দিষ্ট ভোট কংগ্রেসের আছে যেটা 7-8%। এই সময় যদি ধর্মনিরপেক্ষ মানুষের কিছু ভোট কংগ্রেসকে গুরুত্বপূর্ণ বলে কংগ্রেসের দিকে চলে যায়, তাহলে অবশ্যই বিজেপির সুবিধে, এবং এটি আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি রাজনৈতিক কারণ হতে পারে। 1, 2, প্রধানমন্ত্রী যে কথাগুলি বলেছেন তার মধ্যে ভুল তো কিছু বলেননি। কংগ্রেসের রাজ্যের রাজনৈতিক ইতিহাস সেটা অবশ্যই আমাদের দেশে খুব গভীর ঐতিহাসিক, কিন্তু সবসময় তো স্বচ্ছ নয়, সবসময় তো খুব যে ইতিবাচক এমন নয়, সেই প্রসঙ্গগুলি তুলেছেন। কংগ্রেসও তার বিরুদ্ধে বক্তব্য রাখবে, এটি হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কংগ্রেস কিন্তু বিরোধী জোটের ব্যাপারে একটা ইতিবাচক ভাব দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা প্রার্থী দেয়নি, তারা কিন্তু অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী দেয়নি। অর্থাৎ এই জায়গায় কংগ্রেস একটা
মূল বিরোধীর জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং সব মিলিয়ে সেই কারণেই আমার মনে হয় নরেন্দ্র মোদী গুরুত্ব দিচ্ছেন কংগ্রেসকে, যাতে তার উত্তরপ্রদেশ নির্বাচন এবং সারা ভারতের সামগ্রিক রাজনীতিতে কিছুটা কৌশলগত সুবিধে হয়। আমি আর দুটি পয়েন্ট যোগ করতে চাই। এক হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের দলের নাম মনের জোরে বলতে পারছেন না। আমি কিন্তু বলতে পারি সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল বা বিজেপি, প্রতিটি রাজনৈতিক দলের আমাদের দেশে অবদান আছে এবং এই রাজনৈতিক দলগুলি গুরুত্বপূর্ণ। এক। দুই, শূন্য দিয়ে রাজনীতির বিচার হয় না। যোগ বিয়োগে শূন্যের দাম সত্যিই নেই, কিন্তু গুণে তো খুবই দাম আছে। আর একজন প্রতিনিধি বললেন, শুনলাম যে শূন্য দিয়ে ভাগ করলে নাকি ইনফিনিটি হয়। সম্পূর্ণ আঙ্কিক ভুল। শূন্য দিয়ে ভাগ করা যায় না, সেটা আনডিফাইন্ড। তিনি সম্পূর্ণ ভুল অঙ্কের কথা বলেছেন। এবং তারপর যেটা মূলত বলতে হয় যে রাজনৈতিক দলের নেতারা তো দুদলে যেতেই পারেন, তারও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। আমরা তো সকলেই জানি যে কোয়ান্টাম ফিজিক্সে তো কোনো একটি ইলেকট্রন ঠিক কোন অক্ষে আছে সেটা তো আমরা জানতে পারি না। ফলে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের রাজনীতিতে রাজনৈতিক নেতারা যে কোন দলে আছেন এটা যে বোঝা যায় না, এটা খুবই স্বাভাবিক। এটা চন্দ্রবিন্দুর গানের একটা লাইন মনে পড়লো যে অঙ্ক কি কঠিন। আসবো প্লিজ ছোট্ট একটা বিরতি নেবো, তারপরে এই কঠিন অঙ্কের সমাধানে পৌঁছানো যায় কিনা সেটা দেখবো। ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন আপনারা। যেটা আগে দেখাচ্ছিলাম যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় জবাবি ভাষণে 39 বার কংগ্রেসের নাম করে আক্রমণ করেন। আর এরপরই রাহুল গান্ধীর বক্তব্য শুনুন। डरते हैं थोड़ा कांग्रेस से, थोड़ी घबराहट है, क्योंकि कांग्रेस सच्चाई बोलती है। उनका पूरा मार्केटिंग का धंधा है, उनके रिश्ते हैं, उनके मित्र हैं, तो झूठ फैलाया हुआ है, तो अंदर डर तो होगा। और वो दिखा, वो पार्लियामेंट में दिखा, मतलब पूरा का पूरा भाषण कांग्रेस के बारे में, कांग्रेस ने क्या नहीं किया, जवाहरलाल नेहरू, इनके बारे में। मगर बीजेपी ने जो किया, उनके जो वायदे थे उनके बारे में तो प्रधानमंत्री ने कुछ बोला नहीं। तो कुछ ना कुछ तो है, डर तो है। সুদীপ্ত বাবু, আপনারা প্রচন্ড ভয় পেয়েছেন, যে কারণেই কংগ্রেসকে ভয় পান বলেই এতবার কংগ্রেসের নাম মোদির মুখে। দেখুন, গতবার কংগ্রেস মানে গত দুবার 40, তারপর 51, এবার 2024-এ মেরে কেটে 61টা সিট পাবে। তো ওদের ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কেন রাজ্যসভায় 39 বার কেন নাম করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে? এটা বিতর্কে এটা তো ঘটনা যে কংগ্রেস আমাদের মানে মূল প্রতিদ্বন্দ্বী। তো কংগ্রেস যদি আমাদের আক্রমণ করে, কংগ্রেসকে আক্রমণ করবো না? দিস ইজ দ্য পয়েন্ট। কংগ্রেস আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী, এটা নিয়ে তো প্রশ্নই উঠতে পারে না। প্রধানমন্ত্রী এটা শুভময় বাবু যাই বলুন, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। ভারতবর্ষের দ্বিতীয় রাজনৈতিক দল কংগ্রেস। সুদীপ্ত, আমার একটা প্রশ্ন আছে। ভারতের প্রধানমন্ত্রী তিনি সদনে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, তিনি দাবি করছেন যে তার সরকার এত কিছু করেছে। তিনি যখন এই জবাবি ভাষণ দিচ্ছেন এত গুরুত্বপূর্ণ একটি অধিবেশনে, তার মূল লক্ষ্য হবে বিরোধী দলকে আক্রমণ করা, সেটা কংগ্রেস হোক, XYZ যে কেউ হোক। আমি একটু অ্যাড করবো এখানে সুদীপ্ত বাবু, শুধু যেটা সব্যসাচী বলছেন আমি তার সঙ্গে জাস্ট অ্যাড করবো যে কংগ্রেস এই আপনাদের কথা মতো অত্যন্ত খারাপ এবং এই অভিযোগগুলো আগে সানিয়েছিলেন এবং তার উপর ভর করেই আপনারা 2014-এ ক্ষমতায় আসেন। তারপর 8 বছর কাটতে চললো, এখন দাঁড়িয়ে আবার কংগ্রেস বিরোধিতা। কংগ্রেস তো গত 8 বছর তো ক্ষমতায় নেই না। ওখানে তো একটা কনটেক্সট ছিল, একটা না ক্ষমতায় থাকা না থাকা ব্যাপার না। ধরুন পশ্চিমবঙ্গে তো বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি, অথচ দেখবেন মুখ্যমন্ত্রী তার ভাষণে 100 বার, এখানে 40 বার 100 বার বিজেপির নাম নেয়। বিজেপি তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি, কেন্দ্রের উদ্দেশ্যে নিশানা করেন। না ঘটনা পশ্চিমবঙ্গে তো বিজেপি ক্ষমতায় আসেনি, তাহলে বিজেপিকে অ্যাটাক করে কেন? এখানে বুঝতে হবে কিছু বলতে চান মূল প্রতিদ্বন্দ্বী কারা? মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, বলতে পারি সিপিএম নয়। এক সেকেন্ড মনোজিৎ দাস, শুভময় দা হাত তুলছেন। দুটো বক্তব্য, যে সুদীপ্তবাবু কিন্তু হাতরাস সংক্রান্ত বক্তব্যে অত্যন্ত ভালো কাউন্টার আর্গুমেন্ট দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে উনি যেটা করলেন, উনি কংগ্রেসের গত দুবারের লোকসভার আসনের চেয়ে এবারের আসন সংখ্যা বাড়িয়ে দিলেন আর কি, 61। অর্থাৎ এটা যদি বিজেপির স্ট্যান্ড হয়, তার মানে কিন্তু বিজেপি পরিষ্কার অফিসিয়ালি কৌশলগতভাবে চাইছে যে কংগ্রেসের আসন আরো বাড়বে, ভোট আরো বাড়বে। এই বিষয়টা কথা হচ্ছে, আমরা একটু বলি কংগ্রেসের কথা। হ্যাঁ, না আমি ব্যাপারটা বলি। ওই বাকি 10টা সিট আসবে আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গলে 20টা কমে 10টা হয়ে যাবে, ওই 10টা ওদিকে চলে যাবে। আপনি এত কিছু করছেন কেন? জ্যোতিষশাস্ত্র পড়ুন না, কি হবে ইলেকশনে? 24 সাল অনেক দেরি আছে। কংগ্রেস নিয়ে কথা হচ্ছে একটু, বিমানবাবুর থেকে শিখেছি আমি জ্যোতিষশাস্ত্র। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বলি সুদীপ্ত বাবু,
হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে যে পার্লামেন্টে বলে একটা কথা আছে যে যে একটা সত্যি 56 ইঞ্চি এত ভয় পাবে আমরা ভাবতে পারিনি। বিশ্বাস করুন, এত 56 ইঞ্চি তো আমরা একটা জিনিস বলেছিলাম যে দেখুন এন্টার পলিটিক্যাল সায়েন্সে আমার কোনো ডিগ্রি নেই, আমি তো সাধারণ পড়াশোনা করা ছিল একটা বিশ্ববিদ্যালয় থেকে। আমি শুধু দুটো প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, জনগণের কাছে, যে মানুষের বেকারি, শিক্ষা, জিডিপি, দুটো ভারত, দুর্ভিক্ষে ভারতবর্ষের ক্ষুধার রাজ্যে 101 নম্বর স্থান, বুলেট ট্রেন, স্মার্ট সিটি, এইসব তো জানতে চেয়েছিলাম আমরা তো জানতে চেয়েছিলাম যে ভারতবর্ষের মানুষ যে কোভিড কালে কেন এই সিচুয়েশান হলো, কেন ভারতবর্ষের মানুষ এই কথা হলো, তা উনি অনেক গালগল্প শোনালেন। টেলিপ্রম্পটার তো থাকে না, টেলিপ্রম্পটার না থাকলে তখন নেহেরু, গান্ধী, তখন পাকিস্তান, লাভ জেহাদ, হিজাব এইসব আসে, অপ্রাসঙ্গিক কথাবার্তা পার্লামেন্টে বলতে হয়। আমার কথা হচ্ছে উনি বংশবাদ নিয়ে বড় কথা বলেছেন। সুতরাং আমি আপনার জ্ঞাতার্থে দুটো পয়েন্ট বলি, যে আপনার ইয়েকে মনে আছে, রাজনাথ সিংকে জানেন তো? রাজনাথ সিংকে, তার 2 ছেলে প্রার্থী। আপনার যশবন্ত সিনহাকে চেনেন বিজেপির? তিনি কেন্দ্রের মন্ত্রী, তার ছেলে। 63% পার্লামেন্টেরিয়ান, 303 জন সাংসদের মধ্যে তারা বংশবাদের ফসল বিজেপিতে। 1, 2, আমাদের বুকে না দম আছে, আমাদের বুকে দম আছে, আমরা কংগ্রেস করি। আমরা একটা দুর্ভাগ্যজনক রায়ট নিয়ে দিল্লিতে আমরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে বলেছিল যে ভুল হয়েছে। হিম্মত আছে, গোধরা কাণ্ডে জেনোসাইড করিয়েছেন, হিম্মত আছে একবার বলার যে আপনারা ক্ষমা চাইতে পারবেন? আপনারা হচ্ছেন মোস্ট হিপোক্রিট দল ভারতবর্ষে। হিম্মত আছে আমাদের, আমরা ক্ষমা চেয়ে বলেছিলাম ভুল হয়েছে ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছে দিল্লির বুকে, তারপরেও কংগ্রেস সরকার করেছে ওখানে 10 বছর। হিম্মত আছে বলা? আমি উত্তর দিচ্ছি, আরে এক কোশ্চেন বারবার করছেন, উত্তর দিচ্ছি। মুসলমানদের কচু কাটা, আমি উত্তর দিচ্ছি, আপনি প্রশ্ন করছেন উত্তর নিচ্ছেন না। বলুন। জবাব চাই বলছেন, উত্তর দিচ্ছেন না। হ্যাঁ উত্তর দিচ্ছি, দাঁড়ান। প্রথম কথা হচ্ছে যে যেদিন জেপি নাড্ডা এই দলের সভাপতি ছিলেন, কেউ এই অমিত শাহজি ছিলেন, কেউ জানতেন জেপি নাড্ডা সভাপতি হবে? জেপি নাড্ডা উত্তর দিতে দিচ্ছেন না, নাড্ডাজির পর কি হবে কেউ জানে না, কিন্তু সবাই জানে কংগ্রেসের নেক্সট প্রেসিডেন্ট কি হবে, সবাই জানে তৃণমূলের কে প্রেসিডেন্ট হবে। আমার দল নিয়ে ভাবতে হবে, আমার দলের লোককে ঠিক করে আমার দলের প্রেসিডেন্ট ঠিক করে আমার দলের লোক। আরে দাদা আপনার দল তো উঠে গেছে, এবার আপনার দল। আরে তাহলে এত ভয় কেন? দ্বিতীয়টা কংগ্রেস উঠে যায় তাহলে কংগ্রেসের কথা বলছেন কেন? কংগ্রেস যদি উঠে যায় আপনাকে কেন প্রধানমন্ত্রীর জবাবে 39 বার নাম করছেন? দ্বিতীয়টা বলি, ये डर हमें बहुत अच्छा लगा। দ্বিতীয়টা বলি, শুনুন ये डर हमें बहुत अच्छा लगा। উত্তর শুনছেন না, এত ভয় পেয়ে যাচ্ছে। না, ये डर हमें बहुत अच्छा लगा। 56 ইঞ্চি ভয় পেয়েছে ভাই। কেন? উত্তরটা শুনুন। 56 ইঞ্চি ভয় পেয়েছে। প্রশ্ন করবেন, উত্তর শুনবেন না। আরে লাল লাল শুনুন, গলওয়ানে রাখেন না, গলওয়ান চিনকে লাল লাল ক্ষমতা নেই। উত্তর শুনুন, বলুন। আরে আবার বলতে দিলে তো বলবো। বলেন দাদা। শুনুন বলেন। এবার দ্বিতীয়টা বলি, যত বলবেন তত ভালো। গুজরাটের দাঙ্গা লাগিয়েছেন একজন কংগ্রেস সাংসদ, যিনি গোধরায় 72 জন কর্তৃপক্ষকে খুন করেছেন। আমাদের এমপি খুন হয়ে গেছে মশাই, আপনি কিছু জানেন না। আমাদের এমপিকে খুন করেছেন, আপনারা জানেন না। কংগ্রেস দায়ী গুজরাটের দাঙ্গার জন্য। আমাদের একজন কংগ্রেসের সাংসদকে খুন করেছেন। কংগ্রেস দায়ী, কংগ্রেসের একজন সাংসদ, খবরই রাখেন না। একজন সাংসদ, তিনি খবরই রাখেন না। 72 জনকে খুন করেছিলেন। গুজরাট দাঙ্গায় অন্যায় করেছেন। 72 জনকে খুন করেছিলেন কংগ্রেস সাংসদ। আমার দলের সাংসদকে খুন করেছেন। দিগ্বিজয় সিংকে 2000 মাইনরিটিকে খুন করেছেন। বলা হয়েছিল হিম্মত থাকলে বলুন। পুলিশ পাঠাতে বলা হয়েছিল। বলুন না, হিম্মত থাকলে যে ভুল করেছেন। বলছি তো, শুনুন না মশাই, শুনুন না, দেখি কেমন ক্ষমতা। শুনুন, আমি বলছি আপনাকে। এরপর দিগ্বিজয় সিংকে বলা হয়েছিল যে তুমি পুলিশ পাঠাও। পারবেন না। দিগ্বিজয় সিং করতে গেলে দল লাগে, বিজেপি করতে গেলে তেল লাগে। আরে আপনারা 40 লাগে। এবার এক সেকেন্ড মনোজিৎ বাবু এটাকে কিভাবে ইন্টারপ্রেট করছেন? মনোজিৎ বাবু, আমরা দেখলাম যেদিন বিজেপি বিরোধী ঐক্যের কথা লখনৌয়ের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা বলছেন, ঠিক সেই দিনই রাজ্যসভায় জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 39 বার কংগ্রেসের নাম করছেন। আপনার কি মনে হয় দুটোর মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে না নেই? এবং সামনে উত্তরপ্রদেশ নির্বাচন। কালকেও একই কাজ করেছেন লোকসভাতে, কালকে সেটা নিয়ে একটা অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলাম।
এটা ডেড হর্সকে ফ্লগ করা হচ্ছে। অথচ দেখুন এই ভদ্রলোক মানে আমাদের প্রাইম মিনিস্টার, আমারও প্রাইম মিনিস্টার, মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলেন, স্বদেশ নিয়ে কথা বলেন। দেখুন তো কী সানগ্লাস পরে আছে, দেখুন তো ওটা বিদেশি ব্র্যান্ড। কি গাড়ি চড়ে দেখুন তো, মার্সিডিজ, সবচাইতে দামি গাড়ি ভারতবর্ষে উনি চড়েন, জার্মান ব্র্যান্ড। কোনোদিন চলুন না একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের গাড়িতে চড়ুক না, চড়বেন না। এইগুলো নিয়ে কিন্তু কোনো চর্চা হবে না। মহাত্মা গান্ধী সারা জীবন চরকা চালিয়েছেন, খাদি পরেছেন। এই ভদ্রলোক যখন যান, বাইরে যান, বিদেশি কোট পরে যান, আমরা সবাই জানি। এইগুলো নিয়ে চর্চা হবে না। দেখুন কংগ্রেস কিন্তু এই জায়গায় আঘাত করতে পারছে না। মহাত্মা গান্ধীকে কি সুকৌশলে নরেন্দ্র মোদী সাহেব অ্যাপ্রোপ্রিয়েট করেছে, যেটাকে পলিটিক্যাল অ্যাপ্রোপ্রিয়েশন বলে। এর থেকে বড় হাস্যকর রসিকতা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে কিছু হতে পারে না। কিন্তু এটা নিয়েই চর্চা হবে না। রাহুল গান্ধী কি বললেন, আমি সৌম্যদার কথা বলছি না, রাহুল গান্ধী বললেন যে আমাকে ভয় পাচ্ছে বলে এসব করছে। আসল জায়গাতে ঘা দিন না। যে মহাত্মা গান্ধীর মতো যাকে গোডসে হত্যা করেছেন, সেই গোডসের সাথে বিজেপির সম্পর্ক আছে। সেই গোলওয়ালকারের গল্প আমরা সবাই জানি। আরে দাঁড়ান না, আরে আপনি আচ্ছা এই দেখুন এই সিপিএম দেখবেন বিজেপিকে প্রশ্ন করছে বিনয়ের সঙ্গে বিজেপির হাতাতে দেখুন। আমি আসলে কিন্তু লাফিয়ে পড়ছে বিজেপিকে দয়া করে এটা প্রশ্ন করছে তৃণমূল যে বিজেপিকে আপনার স্টুডিওতে প্রমাণ হচ্ছে বিজেপির সাথে সব সিটগুলো সুজনবাবুর সিস্টেমকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রশাসনিক বৈঠক আপনি করতে পারবেন না। এরা প্রশাসনিক বৈঠক কিন্তু আঘাত করেনি। আপনি জানেন প্রশাসনিক বৈঠকটা করবেন। ইপিতে আপনারা আসন দিচ্ছেন, কটা দিয়েছেন জানেন? আপনি যে ইপি নিয়ে চর্চা করছেন, কটা আসন দিয়েছেন? সিপিএম কটা আসন দিয়েছে বলেন তো আপনাকে প্রশ্ন করছি। ও সিপিএম দাদা কটা আসন দিয়েছে সিপিএম? ইপিতে বলুন, জিজ্ঞাসা করুন না ওকে কটা আসন দিয়েছে। সিপিএম কটা আসন দিয়েছে ইপিতে বলুন। সিপিএম কটা আসন দিয়েছে? সিপিএম কটা আসন দিয়েছে? আর আপনার জ্যোতিবাবু ছবিটা দেখাবো কে বলেছিলেন? জ্যোতিবাবু কিছু বলতে চাইছেন এক সেকেন্ড। শুভমদা শুভমদা এই ভদ্রলোক যখন বিজেপি প্রশ্ন বিজেপি আরে চুপচাপ আসবো আরএসএস কে স্বাভাবিক মমতা ব্যানার্জি বলেছিলেন না। শুভমদা 30 সেকেন্ড সময় দিন। মানে একটা যে রাজনৈতিক আলোচনায় একই যুক্তি তো বারবার ফিরে ফিরে আসে, একটা খুব ভুল যুক্তি বহুদিন ধরে আমাদের প্রতিটি রাজনৈতিক আলোচনায় চলছে। সেটা হচ্ছে কোনো দল তাকে মৃত ঘোড়া বলা হচ্ছে। দেখুন কংগ্রেস আজকে খারাপ অবস্থায় আছে, কালকে ফিরতেই পারে। আজকে সিপিআইএম পশ্চিমবঙ্গে আসন পাচ্ছে না, কালকে বেশি আসন পেতেই পারে। মমতা ব্যানার্জি একা জিতেছিলেন, সেখান থেকে আজকে তৃণমূল ক্ষমতায়, 2টি আসন থেকে বিজেপি কিন্তু আমাদের দেশের ক্ষমতায় এসেছে। সুতরাং একই ভুল যুক্তি প্রতিদিনের রাজনৈতিক আলোচনায় যে কংগ্রেস আজকে ডেড হর্স, এই ধরনের যুক্তির প্রেক্ষিতে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে কিন্তু তার পরের পুরো আলোচনাটাই ন্যালিফাইড হয়ে যাচ্ছে, কারণ ভুল যুক্তিকে ভিত্তি করে আলোচনাগুলো করা হচ্ছে। কংগ্রেস পার্টিকে ডেড হর্স বলা হয়নি শুভময় বাবু, কংগ্রেস পার্টিকে ডেড হর্স বলা হয়নি। যাকে বলা হয়েছে তার জন্য বলা হয়েছে, সবাই বুঝতে পারছে সেটা। আমি আসবো, আমি একটু দেখাবো যে আমরা দেখেছি যে গত কয়েক বছরে যখন থেকে আমরা দেখেছি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বারংবার গণতান্ত্রিক অধিকারের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে। আর আজকে তার উত্তর দিতেও রাজ্যসভায় যে জবাবি ভাষণ, তার মঞ্চকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী। দেখুন। हृदयनाथ मंगेशकर जी, गोवा का गौरवपूर्ण संतान, गोवा की धरती का बेटा, उन्हें ऑल इंडिया रेडियो से निकाल दिया गया। वो ऑल इंडिया रेडियो में काम करते थे और उनका गुनाह क्या था? उनका गुनाह ये था तो उन्होंने वीर सावरकर की एक देशभक्ति से भरी कविता की অল ইন্ডিয়া রেডিও पर প্রস্তুতি দিয়েছি। হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে কি করেছিল কংগ্রেস? রাজ্যসভায় ইতিহাসের পাতা খুললেন নরেন্দ্র মোদী, টানলেন কিশোর কুমারের প্রসঙ্গ। किशोर कुमार जी को इमरजेंसी में इंदिरा जी के सामने न झुकने के कारण, इमरजेंसी के पक्ष में न बोलने के कारण उनको आपातकाल में उनको भी निकाल दिया गया था। মোদী সরকার সবার মুখ বন্ধ করতে চাইছে। বিরোধিতা শোনার কোনো ইচ্ছেই সরকারের নেই। প্রতিবাদ করলেই জেলে ভরা হচ্ছে।
মোদী সরকারের বিরুদ্ধে এমনই গুচ্ছ অভিযোগ বিরোধী দল সহ সংস্কৃতি জগতের একাংশের। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের দাবি, দুই প্রবাদ প্রতিম শিল্পীর দৃষ্টান্ত টেনে পাল্টা দিলেন মোদী। জরুরি অবস্থার 40 বছর পূর্তিতেও বার্তা দিতেও এই দুই ঘটনার উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। আর জরুরি অবস্থা নিয়ে তো বিজেপি বরাবরই সরব। संविधान का एक परिवार के लिए किस प्रकार से हथकंडे के रूप में, साधन के रूप में उपयोग कर दिया जाता है, शायद ही ऐसा उदाहरण कहीं मिल सकता है। গত রবিবারই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। সদ্য প্রয়াত সুর সম্রাজ্ঞীর ভাইয়ের প্রসঙ্গ টেনেই মঙ্গলবার বিজেপি পাল্টা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। কিশোর কুমারের ঘটনার প্রসঙ্গ সম্ভবত এ কারণেই টেনে আনা, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আপনি দেখলেন, আপনারা সবসময় বিজেপিকে বেঁধেন সৌমদা। প্রধানমন্ত্রী দুটো নির্দিষ্ট উদাহরণ টেনে বললেন যে কংগ্রেস তারা কতটা ইনটলারেন্ট ছিল। না, প্রথম কথা হচ্ছে যে আমরা খুব ইনটলারেন্ট, আমরা খুব খারাপ, তো অত্যন্ত খারাপ। ভারতবর্ষের মানুষ 179টা আসনে দ্বিতীয় স্থানে রেখেছে আর 54টা আসনে আমাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে। তা আমাদের তো সরকারে নেই 7 বছর। তো আমরা তো অ্যাকাউন্টেবিলিটি চাইছি, প্রধানমন্ত্রীর কাছে, যে 47 বছরে সব থেকে বেশি বেকার কেন, কার রাজত্বে? আমরা তো চাইছি যে জিডিপির ফল হলো কেন, আমরা তো চাইছি কেন বিশ্বে ক্ষুধার ইন্ডেক্স এত কম। তো কংগ্রেস বিরোধীর জায়গা থেকে এই জিনিসগুলো দাবি করছে যে আপনি উত্তরটা দিন না, যে কটা স্মার্ট সিটি হলো, স্কিল ইন্ডিয়াতে কতজনের চাকরি হলো। আমরা তো চাইছি যে কৃষি পণ্যের দাম কেন সারের ওপর ভর্তুকি সরানো হলো। আমরা তো চাইছি পেট্রোপণ্যের মূল্য কেন বৃদ্ধি হলো, কেন সরকার এত শতাংশ ট্যাক্স নেয়, কেন মানুষের আজকে হোলসেল প্রাইস ইন্ডেক্স যেটা মানুষের জন্য দরকার, সেই হোলসেল প্রাইস ইন্ডেক্স গত 14 বছরে সব থেকে বেশি, রিটেল প্রাইস ইন্ডেক্স গত 12 বছরে সব থেকে বেশি। তো তার জন্য আমি এখানে একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তিনি আজকে বলেছেন যে সুপার এমার্জেন্সি চলছে। সিম্পলি কি হচ্ছে না, এটা পার্লামেন্ট। प्रधानमंत्री जी कहते हैं कि अगर कांग्रेस नहीं होती तो इमरजेंसी नहीं होती, जाति की राजनीति। ये तो ज्यादा इमरजेंसी का पिताजी हो गया भाई रे, ग्रैंडफादर हो गया, सॉरी पिताजी नहीं, ग्रैंडफादर, सुपर ग्रैंडफादर हो गया ये लोग इमरजेंसी का। ইমার্জেন্সি সুপার গ্র্যান্ডফাদার করে দিয়েছেন সুদীপ্ত বাবু, এমার্জেন্সির সুপার গ্র্যান্ডফাদার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না না, আমি প্রথমে দিদি আমাকে যদি দেয়, এখনো কেউ কথা বলতে দেয়, আপনি বলবেন আমি জাস্ট আগে উত্তরটা নিয়ে আসি প্লিজ। এখন অন্তত আপনি ইন্টলারেন্স হবেন না। আজকে সদ্য আপনাদের ইন্টলারেন্স নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী, বলুন প্লিজ সুদীপ্ত দা। প্রথমে আমি কংগ্রেসের সৌমদার কথাগুলোর উত্তর দিই। এই বছর জিডিপি গ্রোথ রেটে সারা বিশ্বে হাইয়েস্ট ইন্ডিয়া, নাম্বার 2 এক্সপোর্ট, ফরেক্স, আনএমপ্লয়মেন্ট। যে আনএমপ্লয়মেন্টের ডেটা দেখিয়ে ওনারা বলতেন যে 45 বছরে নাকি আমরা মানে আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি কোভিডের সময়। আমি বলছি কোভিড আপনাদের সহিষ্ণুতা নেমে এসেছে, আনএমপ্লয়মেন্ট ডেটা সোর্স কোথায় গিয়ে পার্লামেন্টে বলছেন না কেন? শুনছে না কারণ এদের ক্ষমতা নেই শোনা। আপনারা আমার কথা শুনুন, হিন্দি সিনেমা আছে না, প্রত্যেকটা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর মতে আমাদের সময় একদম সংক্ষিপ্ত, আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আপনাদের দেখাবো এই সম্পর্কে আপনাদের মতামত কি। দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আজ সোশ্যাল মিডিয়া মারফত আপনাদের উদ্দেশ্যে আমাদের যে প্রশ্ন ছিল, আপনারা কি মতামত দিয়েছেন আমরা দেখবো। আমাদের প্রশ্ন ছিল আজ আপনাদের উদ্দেশ্যে, অখিলেশের সমর্থনে উত্তরপ্রদেশ গিয়ে মোদী বিরোধী জোটের ভিত পুজো করলেন মমতা। 59% মনে করছেন হ্যাঁ, 41% মনে করছেন না। তন্ময় মিত্র বলছেন যোগীর রাজ্যে উন্নয়ন দেখতে গেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় হয়ে ওঠার উদ্যম কুর্নিশযোগ্য, ফলাফল যাই হোক।
মমতা উত্তরপ্রদেশে গিয়েছেন, মোদির পায়ের তলার মাটি শক্ত করতে বলছেন ইন্দ্রাণী পাল চৌধুরী। সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে জাতীয় কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট অসম্ভব বলছেন আক্কু মির্জা। আপনার রায়ের সময় শেষ হয়েছে, একটা সুখবর দিয়ে আপনার রায় আজকে শেষ করব। দীর্ঘ প্রতীক্ষা আপনাদের জানি, সেই প্রতীক্ষার অবসান। অনন্য সম্মান নিয়ে আমরা আসছি অতি শীঘ্র। আপনারা জানেন যে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন তাদের সম্মানিত করি এবং তাদের সম্মানিত করে আমরা নিজেরাই সম্মানিত হই। আমরা বিভিন্ন প্রান্ত থেকে সেই সমস্ত অসাধারণ মানুষদের খুঁজে বার করি যারা নিজেদের জীবনের লড়াই করতে করতেই আরও আশপাশের অনেক মানুষের জীবনে আলো জ্বালানোর চেষ্টা করছেন। সেই অনন্য সম্মান আসছে খুব তাড়াতাড়ি।